আমি তাক থেকে একটা হাই হিল জুতো নিচে ছুড়ে দিয়ে দম আটকে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু অনেকক্ষণ পরও সেটার মাটিতে পড়ার কোনো শব্দ কানে এলো না। তবুও সাহস করে আমাকে আটকে রাখা উঁচু তাক থেকে নিচে নামার সিদ্ধান্ত নিলাম। হঠাৎ পা পিছলে যাওয়ায় ভারসাম্য হারিয়ে ফেললাম। শেষ মুহূর্তে তাকের কিনারা শক্ত করে ধরার চেষ্টা করেও ব্যর্থ হলাম। তারপর সোজা নিচে গিয়ে পড়লাম। মাটিতে পড়েও অবাক হয়ে দেখলাম শরীরে একটুও ব্যথা লাগেনি। তখন বুঝতে পারলাম তাকটা মেঝে থেকে আসলে মাত্র 2 মিটার উঁচু, অথচ টানা 3 বছর ধরে আমি সেখানেই বন্দী ছিলাম। সেই সময় আমি বেশ পরিচিত একজন মডেল ছিলাম। এক ফ্যাশন শোতে রাফি নামের এক ধনী ব্যবসায়ীর চোখে পড়ি, আর আমাকে দেখেই সে প্রেমে পড়ে যায়। খুব তাড়াতাড়ি আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠল। কয়েকদিনের মধ্যেই আমি রাফির বিলাসবহুল প্রাসাদে থাকা শুরু করলাম। আমার মনে হচ্ছিল জীবনটা বুঝে এবার সত্যিই স্বপ্নের মতো হয়ে গেল। কিন্তু এক সকালে দরজায় হাতুড়ি পেটানোর শব্দে আমার ঘুম ভেঙে গেল। শব্দের পেছনে গিয়ে রাফি স্টাডি রুমে ঢুকে দেখি সে একটা তাক বানাচ্ছে। ভাবলাম হয়তো নিজের ট্রফি বা দামি জিনিস রাখার জন্যই এটা তৈরি করছে, কিন্তু রাফি জানালো তাকটা নাকি আমার জন্য। সে হেসে বলল আমার জন্যই এই বিশেষ তাকটি বানানো হয়েছে, সেটি তার ডেস্কের ঠিক সামনে রাখা, যাতে রাফি যখন খুশি আমার সৌন্দর্য দেখতে পারে। আমি জানতে চাইলাম সে কি চায় আমি ওই তাকের উপর বসে থাকি। রাফি শুধু সম্মতি জানালো। প্রথমে আমি একদম রাজি হইনি, নিজের যুক্তিতে তখনও বেশ শক্ত ছিলাম, কিন্তু রাফির মিষ্টি কথায় শেষ পর্যন্ত আমাকে নরম হতেই হলো। সে বলল অন্তত একবার চেষ্টা করে দেখতে, আর আমিও তাই করলাম। ধীরে ধীরে আমার পুরো জীবনটাই ওই তাককে ঘিরে আবর্তিত হতে লাগলো। এমনকি আমাদের বিয়ের দিনও বিয়ের পোশাক পরে আমি সেই তাকেই বসে সবার আশীর্বাদ নিচ্ছিলাম। প্রতিদিন রাফি ওপরে এসে আমার সঙ্গে গল্প করত। ব্যবসার সফর শেষ করে ফিরলে সে আমার জন্য নানা ধরনের উপহার নিয়ে আসতো। কখনো 5 কেজি ওজনের খাঁটি সোনার চুড়ি, আবার কখনো বিরল আর টাটকা ফুল। একসময় তাকের ওপর বসে থাকাটাই আমার কাছে স্বাভাবিক হয়ে গেল। আমার বিশ্বাস হতে শুরু করলো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত সুন্দর ভালোবাসাটাই বুঝি আমি পেয়েছি। কিন্তু খুব তাড়াতাড়ি টের পেলাম আমার প্রতি রাফির টান আস্তে আস্তে কমছে। আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে সে শুধু দূর থেকে একটা উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে চলে গেল। দৃশ্যটা দেখে কাজের মেয়েটিও অবাক হয়ে গেল। আমি নিজেকে বোঝালাম এতে কিছু হয়নি, কারণ চুমুও তো ভালোবাসা জানানোর একটা উপায়, হয়তো এটা গয়নার চেয়েও বেশি বিশেষ কিছু। পরের দিন আমি খুব যত্ন করে সাজলাম। আশা ছিল রাফি এবার অন্তত আমার দিকে তাকাবে, কিন্তু আমাকে দেখেই সে ভ্রু কুচকে দুজন কর্মচারীকে ডাকলো। তারপর পুরো ডেস্কটা অন্যদিকে ঘুরিয়ে নিল। এরপর থেকে সে আমার দিকে পিঠ ফিরিয়েই কাজ করবে। আমি জিজ্ঞেস করলাম রাফি এমন করছে কেন। রাফি শুধু বলল ওই পাশে আলোটা ভালো আসে, তাই একটু বুদ্ধি খাটিয়ে তার কথাটা বুঝে নেওয়া উচিত। তখনই পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো। রাফি আসলে আমাকে ভালোবাসতো না। তার চোখে আমি ছিলাম কেবল একটা শোপিস, যেটা নিজের আভিজাত্য দেখানোর জন্য সে সাজিয়ে রেখেছিল। আমার নতুনত্বের আকর্ষণ শেষ হয়ে যাওয়ার পর আমি তার কাছে শুধু বিরক্তির কারণ হয়ে দাঁড়ালাম। এই সত্যিটা বুঝে আমার মনটা একেবারে ভেঙে গেল। এরপর রাফি আর কোনোদিন সেই স্টাডি রুমে ঢোকেনি। শেষ পর্যন্ত আমি এই জীবন ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং নিচে তাকালাম। যে তাকটা একসময় মেঝে থেকে 3 মিটারেরও কম উঁচু ছিল, এখন সেটাই আমার চোখে সীমাহীন গভীর এক গর্তের মতো লাগছিল। বছরের পর বছর এত উঁচুতে থাকার কারণে মাটিতে পড়ে যাওয়ার ভয়টা আমার মনে গেঁথেছিল। এমনকি